আমন্ত্রণ যমুনা টেলিভিশনের ইলেকশন আয়োজন ব্যালট বাক্সতে ইলেকশন স্পেশাল, অর্থাৎ এই নির্বাচনী প্রচারণা ঘিরে আমাদের যমুনা টেলিভিশনের নতুন আয়োজন ব্যালট বাক্সে। আপনাদের সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। এই আয়োজনে পুরোটা সময় জুড়ে আমার সঙ্গে আরও রয়েছেন নুসরাত বৃষ্টি, রয়েছেন নাবিলা সোহার, রয়েছেন আহমেদ রেজা। দেশ গঠনে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ জানিয়ে সবার জন্য নিরাপদ রাষ্ট্র গড়ার অঙ্গীকার করলেন চেয়ারম্যান তারেক রহমান। শেষ দিনের প্রচারে তিনি বললেন, বিএনপি ছাড়া এই মুহূর্তে দেশ চালানোর অভিজ্ঞতা যেমন কারণ নেই, তেমনি রাষ্ট্র গঠনেও অন্য দলের তেমন কোনো কর্মসূচি নেই। দলের পক্ষে জনরায়ের অনুরোধ করে বিএনপি চেয়ারম্যান বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতীক ধানের শীষ। ঢাকা মহানগরী দক্ষিণের সংসদীয় আসনগুলোতে পথসভা করে দায়িত্ব পেলে রাজধানীর নাগরিক সংকট সমাধান সহ জনবান্ধব দেশ গড়ার প্রতিশ্রুতিও দেন তারেক রহমান। সিলেট থেকে শুরু আনুষ্ঠানিকভাবে গণমানুষের কাছে যাওয়ার, কথা শোনার আর দলের পরিকল্পনা তুলে ধরা। 2 সপ্তাহের বেশি ছুটি বেরিয়েছেন নগর থেকে মহানগরে। রাজধানীতে 2 দিনের গণসংযোগের শেষ দিনে বিএনপি চেয়ারম্যান মহানগর দক্ষিণের সংসদীয় আসনগুলো চষে বেড়ান। শুরুটা হয় নিজ আসন ঢাকা 17-র বনানী মাঠের পথসভার মাধ্যমে। উপস্থিত জনতার কাছে এই এলাকার নিজের জন্ম ইতিহাস, মায়ের সংগ্রাম আর উত্তরসূরিদের বেড়ে ওঠার কথা জানান তারেক রহমান। ঘরের ছেলে দাবি করে ধানের শীষের পক্ষে ভোট চান তিনি। বলেন, বিএনপি দেশ ও জনগণকে ছেড়ে যায় না। আপনারা যদি ধানের শীষকে সমর্থন দেন, আপনারা যদি ধানের শীষকে জয়যুক্ত করেন, ইনশাল্লাহ বিএনপির একমাত্র রেকর্ড আছে। এই মুহূর্তে যত রাজনৈতিক দল আছে, সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপির একমাত্র রেকর্ড আছে, বিএনপির একমাত্র অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সঠিকভাবে পরিচালিত করতে হয়। তার সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইনশাল্লাহ বাংলাদেশের রাষ্ট্র পুনর্গঠনের কাজে ইনশাল্লাহ সামনে দিবে, হাত দিবে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে। আমরা চাই এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে, যেই বাংলাদেশে যে কোনো মানুষ, একজন নারী হোক, একজন পুরুষ হোক, নির্বিঘ্নে নিরাপদে যাতে দিনের যে কোনো সময় রাস্তাঘাটে চলাফেরা করতে পারে নিরাপদে। এরপর ঢাকা 10 আসন ধানের শীষের প্রার্থী শেখ রবিউল আলমের হাতে প্রতীক তুলে দেন তারেক রহমান। 8 আসনের মির্জা আব্বাসের পথসভায়ও যান বিএনপি চেয়ারম্যান। বিশাল উপস্থিতির পথসভা রূপ নেয় সমাবেশে। দলের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, অনেকে বাহাবাবেতে সুন্দর সুন্দর কথা বললেও আদতে দেশ নিয়ে তাদের কোনো কর্মসূচি নেই। অনেকেই অনেক বড় বড় কথা বলতে পারে, হাততালি পাওয়ার জন্য, হাততালি দেওয়ার জন্য। সুন্দর কথা বলা অনেক সহজ কাজ। কোথায় তাদের পরিকল্পনা? শুধু বড় বড় কথা আছে। দেশ চালানোর জন্য দরকার কর্মসূচি। কোথায় তাদের কর্মসূচি? দেশ চালানোর জন্য অভিজ্ঞতার প্রয়োজন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মনে হয় আজকের দিনের 5ম সমাবেশে ইতিমধ্যে অংশ নিয়ে ফেলেছেন। যাত্রাবাড়িতে আরও 3টি সমাবেশ, ধূপখোলা, লালবাগ খেলার মাঠ সহ আর 3টি সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে। অর্থাৎ শেষ মুহূর্তের প্রচারণায় তুমুল ব্যস্ততা বিএনপি চেয়ারম্যানের, যেমন ঠিক তেমনি জামায়াত আমিরের। এবং ঢাকা 15-র যে আসন, সেখানে এখন জামায়াতের যেই নির্বাচনী প্রচারণা, সেটির খবর আমরা জানবার চেষ্টা করছি। সহকর্মী হুমায়ুন রশিদ জীবন অপেক্ষা করছেন আমাদের জন্য। শেষ দিনের প্রচারণা বলা চলে, একেবারে শেষ মুহূর্তের প্রচারণা। কেমন দেখছেন সেখানকার প্রস্তুতি সম্পর্কে জানাবেন। এবং আমরা যেমনটি শুনলাম, জামায়াতের আমিরেরও যাওয়ার কথা ছিল, তিনিও সেখানে গেছেন কিনা, কি অবস্থা দেখছেন সর্বোপরি? এবং তার সাথে যে নেতাকর্মীরা, তারা মাগরিবের নামাজ আদায় করছেন। এরপর আবারও গণসংযোগ শুরু হবে। 3.5 লাখ ভোটারের যে আসন ঢাকা 15, আপনি জানেন যে এখানে জামায়াতের আমির, জামায়াতের পক্ষ থেকে তিনি নির্বাচন করছেন এবং এর প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপির পক্ষ থেকে রয়েছেন শফিকুল ইসলাম খান। এবং যেহেতু প্রচারণার আজকে শেষ দিন, আগামীকাল সকাল 7:30টার মধ্যে প্রচারণা শেষ হবে, তাই শেষ মুহূর্তের শেষ সময়ের এক মুহূর্ত কেউ আসলে নষ্ট করতে চাচ্ছেন না। জামায়াতের আমির, তার সাথে সাদিক কাইয়ুম এবং জামায়াতের শীর্ষ নেতারা আগারগাঁ থেকে এই গণসংযোগটি শুরু করেন। আগারগাঁ থেকে তারা প্রথমে তালতলা, পরবর্তীতে শেওড়াপাড়া, কাজীপাড়া, 10 হয়ে এখন মিরপুর 14-র দিকে এই পদযাত্রা, এই গণযাত্রাটি যাচ্ছে। এবং তারা যেটি বলছেন, যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে হয়, যদি ন্যায়ের একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হয়, তাহলে ভোটারদের তারা আহ্বান জানাচ্ছেন তারা যেন দাঁড়িপাল্লায় ভোট দেন। এর পাশাপাশি তারা বলছেন যে এই যে ঢাকা 15 আসন, এই 15 আসনে বেশ কিছু সমস্যা রয়েছে। সমস্যাগুলো কি? সমস্যাগুলো হচ্ছে এখানকার ভিতরের অলিগলি রাস্তাঘাটগুলো খুব সরু, এখানে গ্যাস এবং সুপেয় পানির কিছু সংকট রয়েছে। পাশাপাশি যে অপরাধ, সে অপরাধের মাত্রাও কিন্তু খুব একটা কম নয়। তাই ভোটারদের সাথেও আমরা কথা বলছিলাম, ভোটাররা বলছিলেন যে তারা এর একটি দৃশ্যমান
পলিসি চান, যে পলিসির মাধ্যমে আসলে এই সমস্যাগুলোর সমাধান হবেন। তারা প্রত্যাশা করছেন জামায়াতের আমির এবং অন্য যে প্রার্থীরা রয়েছেন কাস্তে মার্কা কিংবা হচ্ছে ধানের শীষের প্রার্থী, তারা আসলে এই সমস্যাগুলো তাদেরকে অ্যাড্রেস করবেন, এই সমস্যাগুলো সমাধানে তারা কোন একটি পলিসি দিবেন। এবং এই জন্যই কিন্তু জামায়াতের আমির এবং অন্যান্য প্রার্থীরা আমরা দেখছি যে সকাল থেকেই ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, তারা এই সমস্যাগুলো সমাধানে নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন এবং সেই প্রতিশ্রুতি তারা আশা করছেন ভোটারদের আকৃষ্ট করতে পারবেন। আপাতত মাগরিবের নামাজ তারা আদায় করছেন, এই নামাজ শেষে তারা আবারও গণসংযোগ করবেন, আবারও র্যালি বের করবেন। নিশ্চয়ই তখন আবার আপনার মাধ্যমে দর্শকদের সবশেষ চিত্রটুকু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তের আপডেট জানানোর জন্য ধন্যবাদ জীবন। দেখছিলাম নির্বাচনী প্রচারণার খবর। শেষ মুহূর্তের প্রচারণার পরেও যেমনটি কিছুক্ষণ আগে জানলাম যে বিটিভিতে জাতির উদ্দেশ্যে ভাষণও দেবেন তারেক রহমান এবং জামায়াতের আমির। 6টা থেকে 7টায় খুব সম্ভবত জামায়াত আমির ভাষণ দেবেন এবং তারেক রহমানের ভাষণ দেওয়ার কথা রয়েছে 7টা থেকে 8টা। তার মানে শেষ মুহূর্তের প্রচারণার যেই সবশেষ অংশটুকু সেটি আমরা দেখতে পাবো পরবর্তীতে। বৃষ্টি, আমরা একটু আগেও লাইভে ঢাকার প্রচারণার খবরাখবর জানাচ্ছিলাম। শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ঢাকার বিভিন্ন আসনের বিএনপি প্রার্থীরা। সকাল থেকে বিভিন্ন জায়গায় চলছে গণসংযোগ। দুপুরে মিরপুর 12 নম্বরের সিরামিক্সের মোড় থেকে গণমিছিল বের হয় ঢাকা 16 আসনের বিএনপি প্রার্থী আমিনুল হকের সমর্থনে। গণমিছিলটি ঢাকা 16 আসনের প্রতিটি ওয়ার্ডের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। শেষ দিনের প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে প্রচারণায় ব্যস্ত ঢাকা 14 আসনের প্রার্থীরাও। দুপুরে সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন কাউন্দিয়া এলাকায় গণসংযোগ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম টুলি। সানজিদা ইসলাম টুলি বলেন, নির্বাচনে জয়ী হলে অগ্রাধিকার ভিত্তিতে কাউন্দিয়ার সাথে ঢাকার সড়কপথে যোগাযোগ ব্যবস্থা করা হবে। ঢাকা 17 আসনে তারেক রহমানের পক্ষে নির্বাচনী বৈঠক করেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য নাজিম উদ্দিন আলম। মহাখালী মডেল স্কুল মাঠে জিয়া শিশু কিশোর সংগঠনের আয়োজনে এই বৈঠকে অংশ নেন স্থানীয় জনপ্রতিনিধিরা। আমার এলাকার সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হলে ইনশাল্লাহ আমরা এই প্রত্যেকটি পরিকল্পনা অক্ষরে অক্ষরে আমি বাস্তবায়ন করব ইনশাল্লাহ। কাউন্দিয়াবাসীর দীর্ঘ সময়ের একটা চাওয়া ছিল আপনাদের যে আমাদের ব্রিজটার কথা। কাউন্দিয়াবাসীর জন্য প্রথম বার্তা শুরু হবে ইনশাল্লাহ ব্রিজটা দিয়ে, বাকি সবকিছু পরিকল্পনা মাফিক চলবে। আমরা শেষ মুহূর্তে খবর জানাচ্ছি, প্রচারণার খবর জানাচ্ছি। রেজা, আমরা আপনার কাছ থেকে ঢাকার বাইরের প্রচারণার একটু খবর জানবো। একদমই তাই নাবিলা সোহার, আমি আপনাদেরকে নিয়ে যেতে চাই চট্টগ্রামে এবং বন্দরনগরী চট্টগ্রাম থেকে বেশ জমজমাট অবস্থায় রয়েছে প্রচারণা এবং কক্সবাজার ও 3 পার্বত্য জেলায় সেটি খুব ব্যাপকভাবেই চলছে গণসংযোগ, জনসভা, সমাবেশ এবং গণমিছিল। ভোটারদের মন জয়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। বিকালে লালদিঘি মাঠে চট্টগ্রাম 9 আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের সমর্থনে শেষ নির্বাচনী জনসভায় ঢল নামে মানুষের। এতে যোগ দিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর। জনসভা শেষে গণমিছিল বের করা হয়। আগামীর বাংলাদেশের আমাদের যে কমিটমেন্ট, একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি নিরাপদ বাংলাদেশ, জনগণের বাংলাদেশ, সেটাই আমাদের প্রতিশ্রুতি। সীতাকুণ্ড সরকারি স্কুল মাঠ থেকে বিশাল গণমিছিল বের করেন চট্টগ্রাম 4 আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী। এর আগে পথসভায় তুলে ধরেন নির্বাচনী অঙ্গীকার। চট্টগ্রাম 10 আসনে বিএনপির প্রার্থী সাইদ আল নোমানের উদ্যোগে হালিশহর পাহাড়তলিতে ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়। এছাড়া দিনভর চলে গণসংযোগ। জামায়াতের প্রার্থীরাও শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত। সাতকানিয়ার ডেমসা সহ বিভিন্ন ইউনিয়নের গণসংযোগ করে দাঁড়িপাল্লায় ভোট চান চট্টগ্রাম 15 আসনের জামায়াতে ইসলামের প্রার্থী শাহজাহান চৌধুরী। শেষ দিনে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন চট্টগ্রাম 10 আসনে জামায়াতে ইসলামের প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি। উন্নত নাগরিক সেবা, কার্যকর উন্নয়ন, দুর্নীতিমুক্ত প্রশাসন ও ইনসাফ ভিত্তিক সমাজ গড়ার প্রতিশ্রুতি দেন তিনি। চট্টগ্রামের 16টি সংসদীয় আসনে অন্যান্য প্রার্থীরাও দিনভর ব্যাপক গণসংযোগ চালান। রাউজানে জলিলনগর বাসস্ট্যান্ড চত্বরে জনসভা শেষে গণমিছিল থেকে মোমবাতি প্রতীকে ভোট চান চট্টগ্রাম 6 আসনে বৃহত্তর সুন্নি জোটের প্রার্থী অধ্যক্ষ ইলিয়াস নুরি। কক্সবাজার এবং 3 পার্বত্য জেলাও শেষ মুহূর্তের প্রচারণায় মুখর। রাঙ্গামাটিতে পথসভা, গণমিছিল বের করেন বিএনপির প্রার্থী দীপেন দেওয়ান। অন্যান্য দলের প্রার্থীরাও দিনভর ব্যাপক গণসংযোগ করে।
নিজেদের নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে তা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। আল আমিন শিকদার, যমুনা নিউজ। চট্টগ্রামের প্রচার প্রচারণার খবরাখবর জানাচ্ছিলাম। দর্শক, আপনাদের এই মুহূর্তে আবার একটু ঢাকায় ফেরত আসতে চাই। রবিন, আপনার কাছে নিশ্চয়ই ঢাকার একটি সংবাদ রয়েছে। রেজা, চট্টগ্রামের প্রচারে যেমনটি দেখছিলেন যে এবারের প্রচারে শুধুমাত্র জনসংযোগ সমাবেশ এর মধ্যেই সীমাবদ্ধ থাকে। কেউ কেউ বস্তিতে মেডিকেল ক্যাম্প করছেন, কেউ অন্য জায়গায় মেডিকেল ক্যাম্প করছেন, নানান ধরনের উজ্জীবিত করার জন্য নানান ধরনের সভা সেমিনার সেসবের মধ্য দিয়ে যাচ্ছে। অর্থাৎ প্রচারণায় গণসংযোগে একটু খানিকটা বৈচিত্র্য আছে। এবার নির্বাচনের প্রার্থীদের মধ্যেও বৈচিত্র্য আছে, সেই খবরই একটা জানাবো। হক, আলম, নীরব, 3 সাইফুলের জমজমাট লড়াই ঢাকা 12 সংসদীয় আসনে। সাধারণ ভোটারদের ধারণা, সুষ্ঠু ভোট হলে একজন সাইফুলই হবেন এই এলাকার এমপি। তবে সেক্ষেত্রে এলাকার উন্নয়ন আর বিদ্যমান নানা সমস্যা সমাধানে যাকে সবচেয়ে আন্তরিক আর সক্ষম মনে হবে তাকেই ভোট দিতে চান তারা। প্রত্যাশা, 3 সাইফুলের মতো বাকি সব প্রার্থীও দায়িত্বশীল আচরণ করবেন। সাইফুল হক, সাইফুল আলম খান মিলন, সাইফুল আলম নীরব। শেষ সময়ে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন 3 জনই। বিএনপি জোট থেকে লড়ছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, তার প্রতীক কোদাল। আর দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভোটের মাঠে বিএনপির বহিষ্কৃত নেতা সাইফুল আলম নীরব। নির্বাচনে তার মার্কা ফুটবল। আর জামায়াতের নেতা সাইফুল আলম খান দলের প্রতীক দাড়িপাল্লা নিয়ে সরব ভোটের মাঠে। তেজগাঁও শিল্পাঞ্চল থেকে কারওয়ান বাজার, ফার্মগেট, হাতিরঝিলের কিছু এলাকা নিয়ে এই সংসদীয় আসন। ভোটাররা বলছেন, ঘনবসতিপূর্ণ এই এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা থেকে চাঁদাবাজি, মাদকের বিস্তার এখনো বড় সমস্যা। এসব সমাধানের আশায় ভোট দেবেন তারা। আমাদের এলাকায় তো এমপি হিসাবে দাঁড়াইছে, কোদাল দাঁড়াইছে, পাল্লা দাঁড়াইছে, অনেক কিছু দাঁড়াইছে। দেই যেটা কোনটা দিতে পারি। এই 3 জনের মধ্যে যে কোনো একজন হতে পারে। একজন তো আসবে ইনশাল্লাহ, যে আসুক। মোট 11 প্রার্থী এ আসনে। তবে সব ছাপিয়ে বিএনপি জোট, জামায়াত আর স্বতন্ত্র 3 সাইফুল ভোটারদের চায়ের আড্ডা আলোচনায়। জনগণের প্রত্যাশা, ফল যাই হোক তাদের এমপি হচ্ছেন সাইফুল নামের কেউই। 3 জন সাইফুল দাঁড়িয়েছে, এদের মধ্যে মনে হয় যে কোনো একজন সাইফুলই জিতবে। চাঁদাবাজি করবে না, আমার এরকম একজন সাইফুল ভাইকে দরকার আর কি। যে সাইফুলে আসুক, কিন্তু আমরা ভালো একজন চাচ্ছি। 3 জনই আমাকে ভাগ্য সাইফুল, যে কোনো একজন সাইফুল যাবে ইনশাল্লাহ। ব্যালটে একই নাম 3টি থাকায় ভোটাররা কিছুটা বিভ্রান্তিতে পড়তে পারেন, এমন কথাও বলছেন কেউ কেউ। যদিও তা বড় কোনো ঝামেলা মনে করছেন না সাইফুলরা। তো নামের ক্ষেত্রে তো কিছু বিভ্রান্তি হবার একটা সুযোগ আছে। ভোটের ব্যাপারে এতটাই সচেতন মানুষ, এবার হয়তো কয়েক সেকেন্ড নেবেন তাদের সঠিক নামটা তারা দেখার ক্ষেত্রে। আমি মনে করি নাম দেখার পরপরই মানুষ এবার কোদালের পক্ষেই অবস্থান নেবেন। 3 জন সাইফুল এবং পাশেই থাকবে প্রতীক। কাজে আমি আশা করছি আমাদের ভোটাররা প্রতীক দেখবেন, প্রতীক দেখে ভোট দেবেন। সকলেই একই বক্তব্য যে উই ওয়ান্ট চেঞ্জ, এবং যে পরিবর্তনের প্রধান তারা দেখছে জামাত। এই ঢাকা বড়র ধানের শীষ মানে নীরব, নীরব মানে ফুটবল। আপনারা সবাই ফুটবল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এই এলাকায় আমি মাদক মুক্ত করব, এই এলাকা থেকে আমি সন্ত্রাস এবং চাঁদাবাজদের মুক্ত করব। আশার কথা, নানা শঙ্কা থাকলেও ভোটের প্রচার প্রচারণায় বেশ শান্তিপূর্ণ ছিল এখানকার প্রার্থীদের কার্যক্রম। এই নির্বাচনে ধানের শীষ না থাকলেও বিএনপি জোট সমর্থিত প্রার্থী আছেন। এলাকার ভোটাররা বলছেন, নিজেদের সুযোগ সুবিধা চিন্তা করে পছন্দ মতো প্রার্থীকেই ভোট দিলেও একজন সাইফুলই শেষ পর্যন্ত হয়তো তাদের এমপি হতে যাচ্ছেন 12 ফেব্রুয়ারির নির্বাচনে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। বৃষ্টি, আপনি খানিক আগেই জানাচ্ছিলেন জামায়াত ইসলামের আমির কথা বলবেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, এরপরে তারেক রহমানও ভাষণ দেবেন। তবে এই মুহূর্তে কথা বলছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান, তার ভাষণে যাচ্ছি আমরা। জুলাইতে রাস্তায় নেমেছিল আমাদের তরুণরা, রাস্তায় নেমেছিল আমাদের প্রিয় মা বোনেরা, নারীরা, রাস্তায় নেমেছিল শ্রমিক, কৃষক, সর্বস্তরের ভাইয়েরা এবং সকল মেহনতি মানুষেরা। ফেসিবাদ বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও তখন আমরা একাকার হয়েছিলাম। শিক্ষক ও প্রকৌশলী, ডাক্তার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তখন রাস্তায় নেমে এসেছিলেন। দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর সদস্যরাও সে সময় অত্যন্ত প্রশংসনীয় এবং দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমরা জুলাই আর চাই না, আমরা চাই এমন বাংলাদেশ যেখানে আর কোনো দিন জনগণকে রাস্তায় নামতে হবে না। আমাদের বুঝতে হবে জুলাই কেন হয়েছিল।
জুলাই হয়েছিল একটা বৈষম্যহীন বাংলাদেশের জন্যে, জুলাই হয়েছিল একটা কালো রাজনৈতিক ধারার পরিবর্তনের জন্যে। যুগের পর যুগ ক্ষমতা কুক্ষিগত ছিল পরিবারতন্ত্রের হাতে, নির্দিষ্ট গোষ্ঠীর হাতে। সেখান থেকে মুক্তির জন্য বিশেষ করে 2009 সাল থেকে জাতির উপর এমন এক শাসক গোষ্ঠী চেপে বসে যারা মানবাধিকার, ভোটাধিকার সহ সকল গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয় এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলে। গুম বিচার বহির্ভূত হত্যা, আয়নাগর প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের উপর নিপীড়ন চালায়। 2014, 18 ও 24-এর পরপর 3টি জাতীয় নির্বাচনের নামে তামাশার মাধ্যমে আমাদের ভোটের অধিকার হরণ করা হয়। এইসব নিপীড়ন এবং অধিকার ফিরে পাওয়ার জন্যই এসেছিল রক্তাক্ত জুলাই। আমাদের তরুণরা এখন একটা নতুন দেশ দেখতে চায়, যে দেশকে তারা গর্ব করে বলতে পারবে নতুন বাংলাদেশ, এটি আমার দেশ 2.0। এক কথায় যদি বলি, দেশের মানুষ পরিবর্তন চায়, কিন্তু একটি মহল পরিবর্তনের বিরোধী। কারণ পরিবর্তন হলেই তাদের অপকর্মের পথ বন্ধ হবে, মানুষের অধিকার কেড়ে নেওয়ার সুযোগ থাকবে না। এই সংস্কৃতি বদলানোর সাহস সবার থাকে না। ক্ষমতাবানদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর হিম্মত সবার হয় না। এই হিম্মত দেখিয়েছে আবরার ফাহাদ, আবু সাইদ মুগ্ধ, উসমান হাদি এবং তাদের সহযোদ্ধারা। তাদের রক্তের শপথ নিয়ে নতুন প্রজন্মের লক্ষ লক্ষ সাহসী সন্তান আজ এই পরিবর্তনের জন্য প্রস্তুত। এই দেশ আমাদের সময়ের এই সাহসী সন্তানদের হাতেই তুলে দিতে চাই, কারণ বাংলাদেশের ভবিষ্যৎ এই তরুণরাই রচনা করবে। এই তরুণরা পরিশ্রমী, তরুণরা সাহসী, তারা মেধাবী। এই তরুণরাই পরিবর্তনকে ভালোবাসে। তরুণরা নতুনকে আলিঙ্গন করে, সত্য বলতে দ্বিধাবোধ করে না, প্রযুক্তি বুঝে এবং সামনে এগিয়ে নিয়ে যেতে জানে। তারাই পারবে নতুন বাংলাদেশ গড়ে দিতে। আমরা তোমাদের হাত ধরতে চাই, জুলাইয়ের মতো কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার কাজে সঙ্গী হতে চাই, প্রচলিত ধারা বদলাতে চাই, দেশটা বিভেদ এবং বিভাজনের রাজনীতি থেকে মুক্ত করতে চাই, মানুষের জীবনে শান্তি ফিরে আসুক, এটি আমাদের প্রয়াস, এই আমাদের চাওয়া। সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়তে চাই, এমন বাংলাদেশ যেখানে কেবল পারিবারিক পরিচয়ে কেউ দেশের চালকের আসনে বসতে পারবে না, এমন বাংলাদেশ যেখানে রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের। প্রিয় দেশবাসী, জনগণ চায় একটু নিরাপত্তা, সুশাসন আর ইনসাফ। তাই আগামীর বাংলাদেশকে এসব অঙ্গীকার এবং মূল্যবোধের আলোকে সাজাতে চাই। রাষ্ট্রের মৌলিক কিছু সংস্কারের লক্ষ্যে জুলাই বিপ্লব পরবর্তী সরকার কিছু পদক্ষেপ গ্রহণ করেছিল, কিন্তু তা সম্পূর্ণ বাস্তবায়িত হয়নি। এই বাস্তবায়ন সম্ভব হবে আগামীতে যে গণভোট, সেই গণভোটে আমরা যদি আমাদের মূল্যবান ভোট দিয়ে হা বলি, তাহলে সংস্কার প্রক্রিয়া তার পূর্ণতা পাবে ইনশাআল্লাহ। রেজা, আপনি প্রত্যেক ঘন্টায় ঘন্টায় জানাচ্ছিলেন আসলে আর কত ঘন্টা বাকি নির্বাচনী প্রচারণা শেষ হতে? আর 12 ঘন্টার মতো সময় হাতে বাকি আছে। একদমই 12 ঘন্টা 35 মিনিট বাকি আছে। হিসেবটা একদম 12 ঘন্টা 35 মিনিট বাকি আছে প্রচারণা, এবং সেই প্রচারণায় কি অবস্থা রাজশাহী অঞ্চলে, রাজশাহী বিভাগে, সেটি একটু জানাতে চাই এই মুহূর্তে। এবং সেটি জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী তারেক মাহমুদ। তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ পরিস্থিতিগুলো। তারেক, আপনার বিভাগের সার্বিক ভোটের পরিবেশ একটু জানাবেন। একদমই আমরা যেটুকু বলছিলাম, 12 ঘন্টা 35 মিনিট বাকি আছে, এবং সেই প্রচারণার শেষ সময়ে এসে প্রার্থীরা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে ভোটারদের আকর্ষণ করবার জন্য, এবং ভোটাররা কি ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছে শেষ মুহূর্তে? রেজা, এই শেষ সময়ে আসলে যারা প্রার্থী রয়েছেন তাদের আসলে দম ফেলার ফুরসত নেই, কারণ সকাল থেকে আমি দেখেছি যে সকল প্রার্থী, রাজশাহী 6টি সংসদীয় আসনের প্রার্থীগুলো যারা রয়েছে, সকাল থেকে তারা প্রচারণায় নেমে পড়েছিলেন, এবং এখন পর্যন্ত কিন্তু প্রচারণা বিভিন্ন জায়গাতে চলছে। একটু আগেই এখানের আমি যে আসনটিতে রয়েছে, রাজশাহী 3 আসন পাবা মোহনপুর নহটা এলাকায় যিনি বিএনপির প্রার্থী রয়েছেন শফিকুল হক মিলন, এখানে অনেক বড় একটি সমাবেশ করেছেন, এবং তারপরে তিনি এখানে একটু আগে গণসংযোগ শেষ করেছেন। এখন পর্যন্ত এখানকার যারা ভোটার রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি, তাদের মধ্যে কিন্তু অনেকটা উৎসাহ, উদ্দীপনা এবং আনন্দমুখর পরিবেশ সেটি কিন্তু রয়েছে, এবং তারা প্রত্যাশা করছেন এবার যেন এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, এবং শেষ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তাদের কাছে প্রত্যাশা যেন প্রত্যেকটি ভোট কেন্দ্রে যে নিরাপত্তার যে বিষয়টি সেটি নিয়ে তারা ভোট দিবেন। খুবই অনেকটা তারা সেই বিষয়টা নিয়ে আশাবাদী। এবং
এখন পর্যন্ত আমি রাজশাহীর এই যে গুরুত্বপূর্ণ মোড় রয়েছে, পয়েন্ট রয়েছে, প্রত্যেকটি জায়গাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা টহল দিচ্ছেন এবং শেষ পর্যায়ে এই শেষ মুহূর্তের যে প্রচারণা সেটি কিন্তু দিনব্যাপী, সেটি কিন্তু বিএনপির যারা প্রার্থী রয়েছিল, জামাতের যারা প্রার্থী রয়েছিল এবং অন্যান্য প্রার্থীরা সকলেও আজকে শেষ দিনে কিন্তু অনেক বড় বড় মিছিল রাজশাহীতে বের করেছেন, প্রচার মিছিল, এবং এখন পর্যন্ত সন্ধ্যার পরেও কিন্তু বিভিন্ন জায়গাতে প্রচারণা চলছে। রেজা। ধন্যবাদ তারেক। আপনার মাধ্যমে শুনছিলাম সময় যত কমছে ব্যস্ততা তত বাড়ছে প্রার্থীদের এবং সংখ্যাও তত বাড়ছে, উদ্বেগ বাড়ছে কি হতে যাচ্ছে প্রচারণার ক্ষেত্রে, এবং সেই খবরাখবরই আমাদের সহকর্মীরা বিভিন্ন প্রান্ত থেকে জানাচ্ছিলেন। দর্শক, আমাদের বিভিন্ন প্রান্ত থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সহকর্মীরা খবরাখবর জানাচ্ছেন। সেই খবরাখবর জানাতে এই মুহূর্তে আমরা অন্য আরও একটি জেলাতে যেতে চাই, সেটি জানাবেন আমাদের সহকর্মী নাবিলা সোহার। রিজা, আপনাকে ধন্যবাদ। একটু কুড়িগ্রামে আমাদের আরেক সহকর্মী অপেক্ষা করছেন, নাজমুল হোসেন। একটু নাজমুল হোসেনের কাছে জানবো যে উনি কোন এলাকায় আছেন, সেখানে প্রচারণা কেমন চলছে, কি পরিস্থিতি দেখছেন, সার্বিক অবস্থা জানাবেন। সোহার, আমি রেজার কথা দিয়েই শুরু করতেছি। প্রচারণার সময় যত শেষ হয়ে আসছে, নির্বাচনের ক্ষণ যত গড়িয়ে আসছে, ততই প্রচারণার ব্যস্ততা কিন্তু কুড়িগ্রামে বাড়ছে। তবে আমরা একটা বিষয় জানি যে কুড়িগ্রামের মানুষ কিন্তু শান্তিপ্রিয়। এই অঞ্চলে এখন পর্যন্ত প্রার্থী বলেন, সাধারণ সমর্থক, কর্মী সমর্থক যারা রয়েছে, তাদের মধ্যেও কিন্তু কোনো ধরনের উত্তপ্ত বাক্য কিংবা সহিংসতাজনক কিংবা অন্য ধরনের যেটা অপ্রীতিকর ঘটনা তৈরি করে, এই ধরনের কোনো পরিস্থিতি এখন পর্যন্ত কুড়িগ্রামে তৈরি হয়নি। তবে আশা করা যাচ্ছে আগামী 12 তারিখে যে ভোটটি, সেটিও সুষ্ঠুভাবে অবাধ সুষ্ঠুভাবে ভোটটা সম্পূর্ণ হবে, এইরকম আমরা প্রত্যাশা করছি। পাশাপাশি প্রশাসনের যে বিষয়টি আমরা জানি, কুড়িগ্রামে আমরা 16টা নদ নদীতে বেষ্টিত জেলা, 9টি উপজেলায়, 3টি পৌরসভা এবং 73টি ইউনিয়ন রয়েছে। এইখানটায় 4টি কুড়িগ্রামের আসন রয়েছে। এই 4টি আসনের মধ্যে 706টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে 386টি রয়েছে অতি ঝুঁকিপূর্ণ, এবং প্রশাসনের পক্ষ থেকে যেটা কার্যক্রম নেওয়া হয়েছে নিরাপত্তার বিষয়টি, সেটি প্রতিটা কেন্দ্রেই সিসি ক্যামেরা, পাশাপাশি অতি ঝুঁকিপূর্ণ যেসব কেন্দ্র রয়েছে সেইখানটায় রয়েছে 6টি করে ক্যামেরা। এছাড়াও সেনাবাহিনী, বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনী, আনসার, পুলিশ, তারা সবাই নিরাপত্তার দায়িত্বে থাকবে। এবং একটা বিষয় জানিয়ে রাখি যে কুড়িগ্রামের প্রার্থী যারা রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের, তাদের সাথে একটা সৌহার্দ্য কিন্তু সম্পর্ক রয়েছে, যার কারণে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, এমনটি প্রত্যাশা কুড়িগ্রামবাসীর। আমাদেরও একই প্রত্যাশা নাজমুল, আপনাকে অনেক ধন্যবাদ। রবিন, আমরা দেখছিলাম যে যে গুরুত্বপূর্ণ স্থানগুলো আছে, সেই স্থানগুলোতে অতিরিক্তভাবে কিন্তু নিরাপত্তা বজায় রাখার চেষ্টা করা হচ্ছে, অর্থাৎ অতি গুরুত্বপূর্ণ এইভাবে কয়েকটি ভাগে আসলে কেন্দ্রগুলোকে বিভাজন করে সেই জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেই প্রস্তুতিটুকু নেওয়া হয়েছে। এবার যেতে চাই খুলনায়, সহকর্মী শেখ আল এহসান আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। শেখ আল এহসান, শেষ বেলা একেবারে নির্বাচনী প্রচারণার খুলনার সার্বিক পরিবেশ কেমন দেখছেন? ভোটের পরিবেশ নিঃসন্দেহে, এবং প্রচারণার শেষ মুহূর্তে কোনো ধরনের উত্তাপ চোখে পড়ছে কিনা, মাঠের বাস্তবতা কি, একটু বিস্তারিত আপনার কাছ থেকে খুলনা বিভাগের খবরই জানতে চাই। খুলনায় এখনো পর্যন্ত শান্তিপূর্ণ ভোটের পরিবেশ বজায় আছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা আজ পর্যন্ত ঘটেনি। খুলনার 38 জন প্রার্থী, 6টি সংসদীয় আসনে 38 জন প্রার্থী আছে। তাদের দাঁড়িপাল্লা এবং ধানের শীষের স্ব প্রার্থীরা প্রতিটা আসনেই মিছিল করেছেন, তারা পথসভা করেছেন, মিছিল করেছেন, তো জনসভা করেছেন, কিন্তু এখনো পর্যন্ত এমন কোনো খবর পাওয়া যায়নি যেটা অপ্রীতিকর। সর্বশেষ বলতে চাই, পরিস্থিতি খুবই স্বাভাবিক আছে। প্রার্থীরা এখনো পর্যন্ত ভোটারদের কাছে যাচ্ছেন, তারা ভোট প্রার্থনা করছেন, স্ব দলের পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা করছেন। খুলনার যে 21 লাখের ভোটার রয়েছে, 6টি সংসদীয় আসনে 21 লাখ ভোটার রয়েছে, তারা কিন্তু তাদের প্রার্থীকে মনোনীত করার জন্য প্রস্তুত আছেন। যেহেতু খুলনায় এখনও শান্তিপূর্ণ পরিবেশ আছে, সেহেতু কোনো প্রার্থীদের কোনো অভিযোগ বা ভোটারদের কোনো অভিযোগ খুলনায় এখনও নেই। সার্বিক বিষয়ে খুলনার শান্তিপূর্ণ পরিবেশ আছে এবং সবাই তার জায়গা থেকে নির্বাচনী প্রচারণা, আজকে সর্বশেষ নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। অনেক ধন্যবাদ সহকর্মী শেখ আল এহসান, যারা ছিলেন খুলনা বিভাগের খবরাখবর।
রেজা, আমরা জানছিলাম খুলনার খবরাখবর, সেখানে এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি, শঙ্কাও দেখছেন না, শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হবে সেই প্রত্যাশা করছেন ভোটাররা, এমনকি প্রার্থীরাও। সেখানে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী রয়েছেন, আলোচিত প্রার্থী রয়েছেন। সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বা প্রচারের ক্ষেত্রে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর সুযোগ বোধহয় এখনও আছে, কারণ শেষ মুহূর্তে এখন পর্যন্ত যেহেতু ঘটেনি। আপনার কাছে নিশ্চয়ই সেই সংক্রান্ত খবরাখবর আছে। একদমই খবরাখবর রয়েছে, এবং আপনাকে একটি তথ্য আরও একবার একটু হালনাগাদ জানিয়ে রাখতে চাই যে খুলনায় 10টি জেলা রয়েছে, যার মধ্যে 36টি আসন রয়েছে। 36টি আসনে ব্যাপক হাড্ডাহাড্ডি লড়াই চলছে, এবং যেটি আমাদের সহকর্মী জানাচ্ছিলেন, মূলত এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা তৈরি হয়নি, এবং সেটি একটি আশা জাগা নিয়ে এবং ইতিবাচক সংবাদ এখন পর্যন্ত। এবং সেই আশা জাগা নিয়ে ইতিবাচক সংবাদের ধারাবাহিকতাটা কোথায় থাকে সেটি আরেকটু জানাতে চাই দর্শক আপনাদেরও। আমাদের সাথে আমাদের সহকর্মী ময়মনসিংহ থেকে যুক্ত রয়েছেন, তার মাধ্যমে জানাবো সেখানকার পরিস্থিতি। সহকর্মী হোসাইন শাহিদ রয়েছেন আমাদের সাথে। হোসাইন শাহিদ, ব্যালট বাক্সগুলো পৌঁছে গেছে কিনা সেটাও একটু জানাবেন, অর্থাৎ নির্বাচনী যে সরঞ্জামাদি ময়মনসিংহ বিভাগের প্রত্যন্ত অঞ্চলে সেখানে পৌঁছেছে কিনা, এবং প্রার্থীদের প্রচার প্রচারণার শেষ সময়ে কি চলছে, কেমনভাবে চলছে জানাবেন আমাদের। ময়মনসিংহে যে নির্বাচনী সরঞ্জাম রয়েছে এবং ব্যালট বাক্স সহ আনুষঙ্গিক যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বিতরণ শুরু হয়েছে। প্রথমে জেলা থেকে উপজেলা পর্যায়ে এগুলো পাঠানো হবে, উপজেলা থেকে জেলাতে, উপজেলা থেকে বিভিন্ন ভোট কেন্দ্রে এগুলো যাবে। এই মুহূর্তে আমি যেখানে আছি ময়মনসিংহ জেলার যে রিটার্নিং কর্মকর্তা যিনি রয়েছেন এবং জেলা প্রশাসক তার অফিসের সামনে, এখানে এই যে লরি দেখতে পাচ্ছেন ট্রাকে, একের পর এক ট্রাকে লরিতে করে এই যে ভোটের সরঞ্জামগুলো রয়েছে সেগুলো পৌঁছে দেওয়া হচ্ছে। এখানে লোড করা হবে কিছুক্ষণের মধ্যেই, এটি কোনো একটি উপজেলায় নিয়ে যাবে। এই দেখা যাচ্ছে যে আপনি দেখতে পাচ্ছেন কিনা, এটি হালুয়াঘাট ধোবাউড়া ময়মনসিংহ যে এক আসন, সেখানে ব্যালট পেপার এবং অন্যান্য সরঞ্জাম যেগুলো রয়েছে সেগুলো পৌঁছানোর এখানে কাজ হচ্ছে। এবং ময়মনসিংহে আপনি জানেন যে ময়মনসিংহে এই পর্যন্ত যে পরিমাণ যে 11টির আসন রয়েছে, সেই 11টি আসনে কিন্তু 8টিতেই বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছে, 1টিতে জামায়াতের বিদ্রোহী প্রার্থী রয়েছে। শুরু থেকেই কিন্তু ময়মনসিংহে খুব যে শান্তিপূর্ণভাবে ছিল প্রার্থীদের প্রচারণা এরকম নয়। তবে এই বিষয়গুলো মাথায় রেখেই আইন শৃঙ্খলা বাহিনী কিছুক্ষণ আগেও জেলা রিটার্নিং অফিসার তিনি একটি সভা করেছেন সাংবাদিকদের সাথে, সেখানে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তারা খুব শক্ত অবস্থানে আছেন এবং তৎপর রয়েছেন, এবং তাদের তৎপরতা খুব জরুরি, বিশেষ করে সুষ্ঠু নির্বাচনের যখন প্রত্যাশা করছে পুরো দেশ। ধন্যবাদ হোসেন শাহিদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা একটু আরো তথ্যগুলো আপনাদেরকে দর্শক জানিয়ে দিতে চাই। সহকর্মী বৃষ্টি আছেন, তিনি জানাবেন, হয়তো তার কাছে আরো কেউ যুক্ত রয়েছে। নির্বাচন যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব বড় একটি বিষয়, সে সংক্রান্ত একটি খবর জানানোর আছে দর্শকদের। নির্বাচনের এই সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সাতক্ষীরা এবং চুয়াডাঙ্গায় সিভিল প্রশাসনের সাথে সমন্বয় সভা করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। এ সময় তিনি ত্রয়োদশ নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হবার প্রত্যাশা করেন। সোমবার সকালে সাতক্ষীরার শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজে এবং দুপুরে চুয়াডাঙ্গার দামুরহুদায় আব্দুল ওয়াদুদ শাহ ডিগ্রি কলেজে স্থাপিত বিজিবির নির্বাচনী বেস ক্যাম্প পরিদর্শন করেন। উক্ত স্থানে সংশ্লিষ্ট জেলা উপজেলা সমূহের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচনকালীন সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে তিনি পৃথক পৃথক সমন্বয় সভা করেন। এই সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিজিবি সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পারস্পরিক সমন্বয় এবং কার্যকর নিরাপত্তা ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যেহেতু বলছিলাম, আমরা অফিসে আসার পথেও দেখছিলাম যে রাস্তার মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা তারা বেশ অ্যাক্টিভ রয়েছেন, অর্থাৎ চেকপোস্ট বসানো হয়েছে। চেকপোস্ট বসিয়ে তল্লাশির পাশাপাশি এমনিতেও দেখা যাচ্ছে যে অনেকে আমরা শুনলাম যে সিভিলেও আছেন যারা সাদা পোশাকে পুলিশ থেকে শুরু করে অন্যান্য বাহিনীর সদস্যরা, এবং এবারের নির্বাচনী সেনাবাহিনী থেকে শুরু করে বিজিবি থেকে শুরু করে এয়ারফোর্স, নেভি থেকে শুরু করে পুলিশ, আনসার, বিডিপি, অর্থাৎ রাষ্ট্রের যতগুলো উইংস রয়েছে প্রত্যেকটা উইংসকে বোধহয় কাজে লাগানো হচ্ছে। এবং রবিন, আমি আপনাকে একটু মনে করিয়ে দিতে চাই, গতকালকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি কিন্তু জানিয়েছিলেন যে এবারের নির্বাচনে ঐতিহাসিক যত ধরনের রেকর্ড ছিল সকল রেকর্ড ভেঙে এবারের নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবচেয়ে বেশি মোতায়েন করা হয়েছে।
ফলে যেমন প্রচারণা চলছে একেবারেই সেরকম ভাবেই কিন্তু নিরাপত্তা বলয়ও তৈরি করা হয়েছে এবং সেই বলয়কে সম্মান জানিয়ে রাজনীতিবিদ, সাধারণ মানুষ প্রত্যেকে নিশ্চয়ই দায়িত্বশীল আচরণ করবে। নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত আমাদের সেটুকু প্রত্যাশা করতেই পারি আমরা। এবং বেশিরভাগই আসলে তারা আচরণবিধি মানার যে বিষয়টি সেটি তারা মেনেই চলেছে। আমরা সবশেষ খবর পাওয়া পর্যন্ত যেমনটি দেখছি। এই মুহূর্তে আমরা যাচ্ছি জুরাইনে, সেখানে নির্বাচনী যেই জনসভা, সেখানে কথা বলছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছি। বড় স্বাস্থ্য চিকিৎসার জন্য বিরাট একটি সমস্যা। ইনশাআল্লাহ ঢাকায় এমনিতে অনেক মানুষ বাস করে। ঢাকায় যেই হাসপাতাল আছে, যতগুলো হাসপাতাল আছে, ঢাকার জনসংখ্যার জন্য সেটি প্রতুল নয়। তারও আমাদের হাসপাতাল দরকার। ইনশাআল্লাহ এই এলাকার মানুষ যাতে সঠিকভাবে চিকিৎসা পায়, আমরা যত দ্রুত সম্ভব এলাকায় একটি হাসপাতালের কাজে হাত দিব। প্রিয় ভাই বোনেরা, শুধু এই এলাকার মানুষের হাসপাতালের সমস্যাই নয় বা চিকিৎসার সমস্যা নয়, আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে সমগ্র বাংলাদেশে, সেটি শহরে হোক, সেটি গ্রামে হোক, খেটে খাওয়া, বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা আছে, বিশেষ করে মা এবং বোনেরা এবং শিশুরা, তাদের কাছে আমরা ঘরে ঘরে চিকিৎসা সেবা পৌঁছে দিতে চাই। এবং সেই জন্য আমরা সিদ্ধান্ত করেছি, বিএনপি সরকার গঠন করলেই পরে ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমিকভাবে সমগ্র সারা বাংলাদেশে আমরা 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিব। এই স্বাস্থ্যকর্মীরা ঘরে ঘরে যাবে, ঘরে ঘরে গিয়ে ছোটখাটো অসুখ বিসুখ যেগুলো ঘরে বসে চিকিৎসা দেওয়া যায়, সেই চিকিৎসা তারা মা বোনদেরকে দিবে, ছোট শিশুদেরকে তারা দিবে, যাতে তাদেরকে হাসপাতাল পর্যন্ত যেতে না হয়, ঘরে বসেই যাতে চিকিৎসা সুবিধা তারা পায়। এবং একই সাথে 1 লক্ষ কর্মসংস্থানের সুযোগ হবে। হতে পারে আপনাদের এলাকা থেকে অনেক বোনেরা, অনেক মেয়েরা সেই স্বাস্থ্যকর্মীর চাকরি পাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এই যে কথাগুলো বললাম আপনাদেরকে, এই কথাগুলো এই জন্যই বললাম যে এই মুহূর্তে যদি আপনারা চিন্তা করে দেখেন, বিএনপি হচ্ছে একমাত্র রাজনৈতিক দল যেই রাজনৈতিক দলের দেশ পরিচালনা করার, দেশ চালানোর, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কর্মসূচি রয়েছে। বিএনপি একমাত্র দল যেই দলের দেশকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা রয়েছে। এবং বিএনপি এই মুহূর্তে আমরা ছিলাম রাজধানীর জুরাইনে, সেখানে নির্বাচনী যেই গণসংযোগ, সেখানে কথা বলছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভুল না করলে আজ এটি তার 6ষ্ঠ সভা, নির্বাচনী সভা যেটাকে বলা চলে। আমরা ব্যালট বাক্সের এ পর্যায়ে একটা বিরতিতে যাচ্ছি, ঠিক সন্ধ্যা 7টায় ফিরছি, সাথেই থাকুন।